এই নৌকা টাইটানিকের মতো ডুবে গেছে, এটা বাংলাদেশে আর কোনোদিন আসবে না, এবং আসলে এটার অস্তিত্ব থাকবে না। এবং এইটার জন্য মানুষ দরকার হলে আবার রেভলিউশন করবে, আবার কাউন্টার রেভলিউশন হবে, এবং এইটাকে নিশ্চিহ্ন করার জন্য যত ব্যবস্থা সেটা করবে। সেনাবাহিনী যদি এই ফেসিবাদের পক্ষ ত্যাগ না করত, তাদের পক্ষে অর্থাৎ শেখ হাসিনার কথা মতো কাজ করত, তাহলে কি পরিস্থিতি হতে পারত স্যার? হ্যাঁ, এই পরিস্থিতি বিরূপ পরিস্থিতি হতে পারত। মানে একটা দেশের মধ্যে একটা রক্তাক্ত বন্যা বয়ে যেত, এবং সমস্ত জিনিসটা সমস্ত দেশটাই একটা গৃহযুদ্ধের মধ্যে পড়ে যেত। আমি যেটা বলবো এটার সাথে রিলেট করতে আমি একটা রেফারেন্স বলবো, যে আমি আমার ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধা হিসাবে আমি অবজার্ভ করি, আমি কোনো দলের সাথে কাজ করি না, আমি আমার নিজস্ব চিন্তাধারার মধ্যে সীমাবদ্ধ, এবং এইভাবে আমি কাজ করে যাচ্ছি। আমি যেটা মনে করি, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেখা গেছে যে জনগণের সাথে, এমনকি এক সময় 96-এ একটা মিলিটারি কু হওয়ার উদ্ভব হয়েছিল, তখনও দেখা গেল যে জুনিয়র অফিসার এবং অন্যান্য সবাই মিলে এটা রুখে দিল, রুখে দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টকে একটা পিসফুল ইলেকশন করার জন্য সুযোগ করে দিল। এইভাবে আমার মনে হয় বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ করে বাংলাদেশ মিলিটারি একাডেমির যে অফিসাররা, যখন তারা সিনিয়র হলো, তারা বিভিন্ন পর্যায়ে আসলো, তখন তারা ওই মার্শাল ল যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা সম্পূর্ণভাবে মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছে। এটার জন্য তারা আর কোনো ইন্টারেস্টেড নাই। তারা সব সময় এই জনগণের আর্মি, জনগণের সাথে আছে এবং জনগণের জন্য কাজ করে বলে তারা অনেক প্রমাণ দিয়েছে। আমি সব কিছু বলবো না, আমি সবগুলার সাক্ষী, কারণ 72 থেকে আমি এই সেনাবাহিনীর সাথে আছি এবং আশেপাশে থাকি, ক্যান্টনমেন্টের আশেপাশে থাকি। বর্তমান যে 72 থেকে এই পর্যন্ত যত সরকার প্রধানদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। স্যার, আপনার অসাধারণ ভূমিকা আমরা সবাই জানি, এবং বিশেষ করে আমরা যারা তখন জুনিয়র অফিসার ছিলাম, তখনও কিন্তু আপনার নাম একটা বিশেষ শব্দ দিয়ে আমরা জানতাম স্যার, আপনি ফেরোসাস ফাইটার ছিলেন। স্যার, আরেকটা বিষয় প্রশ্ন আপনার প্রতি, সেটা হলো নাৎসি যেটা একটা দল ছিল জার্মানিতে, তাদের এরকম অন্যায়, অবিচার, হত্যাকাণ্ডের জন্য, গুম খুনের জন্য কিন্তু তাদের বিপ্লবে যেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরপরই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় জার্মানিতে, এই একই কাজের জন্য। আমাদের দেশে এত অন্যায়, অবিচার, অত্যাচার, হত্যা আওয়ামী লীগ করেছে, যেটা অবর্ণনীয়। এই অত্যাচারের সেই মাত্রা, যে মাত্রা নাৎসিকে অতিক্রম করেছে, তাহলে এই দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে না কেন স্যার? এই ব্যাপারে অনেকেই জানতে চায়। এই দলকে নিষিদ্ধ করা হচ্ছে না কারণ আমাদের যে একটা সরকারি যে কাঠামো, আমাদের যে রাজনীতিবিদদের যে নিজস্ব একটা অবকাঠামো, সেটা কোনো সুনির্দিষ্ট দিক বা নির্দেশনা দেখায় না, কোনো আদর্শের উপর ভিত্তি করে আছে বলে আমি মনে করি না। কারণ ওইসব দেশে তাদের পলিসি আছে, এইসব কাজ করলে এদেরকে এইভাবে নিষিদ্ধ করা হবে, এইভাবে নিষিদ্ধ করা হবে। আমাদের আলোচনার মাধ্যমে কোনো বেসিস নাই এইভাবে নিষিদ্ধ করা। আমি একটা জিনিস বলতে পারি, যদিও আমাদের এই অবকাঠামোর মধ্যে বা বড় বড় রাজনৈতিক দল এটা নিষিদ্ধ করার পক্ষে না, কিন্তু আমি উদাহরণ দিয়ে বলতে পারি, আমি যখন ছাত্র হিসাবে 71-এ যুদ্ধ করি, লিবারেশনের পরে আমি দেখলাম যে মুসলিম লীগ, তখনকার মুসলিম লীগ যে বড় পার্টি ছিল, এটার হারিকেনটা ধীরে ধীরে নিভে গেল এবং এটা আর কোনোদিন বাংলাদেশে ফেরত আসে নাই। আমি এইবারও মনে করি সরকারিভাবে নিষিদ্ধ হোক, বিভিন্ন দল সমর্থন করুক বা না করুক, এই নৌকা টাইটানিকের মতো ডুবে গেছে, এটা বাংলাদেশে আর কোনোদিন আসবে না, এবং আসলে এটার অস্তিত্ব থাকবে না। এবং এইটার জন্য মানুষ দরকার হলে আবার রেভলিউশন করবে, আবার কাউন্টার রেভলিউশন হবে, এবং এইটাকে নিশ্চিহ্ন করার জন্য যত ব্যবস্থা সেটা করবে। এটা কি স্যার, এই রাজনৈতিক দল যারা এখন প্রধান প্রধান দলগুলো আছে বাংলাদেশে, তাদের কি কোনো ইন্টারেস্ট আছে এটা তাদেরকে নিষিদ্ধ না করার কারণটা? তাদের নিজস্ব কোনো এইম আছে কিনা? আমি মনে করি যে তারা এখন ওই কেকটারে ভাগাভাগি করতেছে, মানে সবাই
এটার একটু স্পেসিফিকেশন করে কতজনকে জামাতে নেওয়া যায়, কতজনকে বিএনপিতে নেওয়া যায়, কতজনকে কমিউনিস্ট পার্টিতে নেওয়া যায়, তারা এর জন্য এদের বিরুদ্ধে খুব একটা সহজে যাচ্ছে না। তারা জানে এটা থাকবে না। এই যে জনগোষ্ঠী 20 বা 25% একটা বিরাট আওয়ামী লীগের একটা সমর্থক, এরা ধীরে ধীরে বিভিন্ন দলে চলে যাবে এবং এই দলে চলে যাওয়ার জন্য সবাই একটু দরজা খোলা রাখতেছে এবং এখানে ওয়েলকাম করতেছে যে চলে আসো আমার এখানে, আমার চলে আসো, আমি তোমাকে শেল্টার দিব, আমি তোমাকে সাহায্য করব। দিস ইজ হাউ আমার মনে হয়। আমি জানি না তাহলে লাভ হলো কি স্যার? তাহলে যে অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ালো এই ছাত্র জনতা তরুণরা, আবার যদি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার না আসে, তারা নিজেরা যদি সংস্কার না করে তাদের আচরণে, তাদের কাজ করবে, তাহলে কি আমরা আবার অন্ধকারে ফিরে যাচ্ছি না স্যার? না, আমি মনে করি যে এই যে আমাদের যে এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে পরিস্থিতির উদ্ভট হয়েছে, এইটার একটা সমাধান হবেই। আমাদের যে জনতা এবং ছাত্রদল, যারা ছাত্ররা যে গণ অভ্যুত্থান করেছে, সেটা স্থায়ী থাকবে। এটার জন্য একটা জনগোষ্ঠী, বিরাট জনগোষ্ঠী এর সাথে সম্পৃক্ত হয়েছে এবং তারা চায় যে একটা প্রপার সংস্কার হোক। এখন সংস্কার কি? সরকারের মধ্যে, কনস্টিটিউশনের মধ্যে, সিস্টেমের মধ্যে কিছু জিনিস ডিলিট করে দিয়ে ইনসার্ট করে দেওয়ার নাম সংস্কার না। সংস্কার হতে হবে আমার, আপনার এবং সব রাজনৈতিক পার্টিদের নিজস্ব সংস্কার প্রয়োজন। তারা দৃশ্যমান করতে হবে যে তারা তাদের জন্য নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষা, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার মধ্যে তারা এসে সম্পৃক্ত হতে পারে। তাদেরকে রেডি হতে হবে, তাদেরকে বর হিসাবে রেডি হতে হবে যে আমি আবার পুনর্গঠন করে আমি আপনাদের সাথে আছি, এই চিন্তাধারা লালন করি এবং ভবিষ্যতে আমরা এই চিন্তাধারা বাস্তবায়ন করার জন্য আমরা নতুনভাবে আমাদের নতুন আদর্শ, আমাদের সমস্ত ব্যবস্থাপনা সেট আপ করেছি। তখন আসুক তারা ইলেকশন করুক। ইলেকশনও দরকার আছে। তারা ইলেকশন ছাড়া একটা দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। একটা ফ্লুইড কন্ডিশনে থাকে দেশের মধ্যে। বর্তমানে আমরা যেমন দেখতেছি যে এইখানে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী, বা আমরা তো লাকি, আল্লাহ অলওয়েজ আমাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যা থেকে উদ্ধার করেছেন। একটা হলো যে আমরা এই সময় আমরা আমাদের এই যে প্রধান উপদেষ্টা ইউনূসের মতো একজন লোককে পেয়েছি। এটা একটা বিরাট কাজ, এটা বিরাট কাজ। আরেকটা হলো যে এই ছাত্র জনতা এক সময় মনে হলো যে আবাবিল পাখির মতো এসে হামলা করে এবং এই স্বৈরাচারী সরকার, এই ফেরাউনকে উৎখাত করে দিল। এটাই দুইটা জিনিস যদি আপনি ভালোভাবে অবজার্ভ করেন তো দেখবেন যে এটা একটা ঐতিহাসিক একটা তার লিঙ্ক রয়েছে এবং এই ধরনের ঘটনা ঘটেছে আগে। এবং আল্লাহ যেমন বলেন যে আমি কোনো সীমালঙ্ঘনকারীকে ছাড় দিব না, তার দুনিয়াতেই তারে শাস্তি দিব, এবং এইটার প্রমাণ হলো গিয়ে আমাদের এই গত স্বৈরাচারী সরকার। এবং আমি আশা করি বর্তমানে, আমি বিশ্বাস করতে চাই যে বিএনপি এবং যারা রাজনৈতিক দল আছে তারা অনুধাবন করে পরিস্থিতি এবং তারা তাদেরকে নিজেদেরকে রেডি করে এবং তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়, নিজেদেরকে রেডি করে এবং এই মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষার মধ্যে ব্লেন্ডিং করে তারা যেন নতুন তাদের প্রোগ্রাম দেয় এবং এই প্রোগ্রামের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শক্তিশালী সরকার আসে।